ডাক্তার আবিদকে কল করুন। ডাক্তার জিনা, আপনি মাকে একটা সিডাক্সিন ইঞ্জেকশন দিয়ে অবজারভেশন রুমে পাঠান। হায়দার, কাউকে তো দেখছি না, একটু জিজ্ঞেস করে দেখ না, ছেলে হলো না মেয়ে হলো, আজান দিতে হবে না? এত উত্তেজিত হচ্ছে কেন? দাদা হয়ে বুঝি আর দর্শ হয়েছে না? আচ্ছা, ভিতর থেকে তোমরা একটা খবর দিবে, তাই না? ততক্ষণ একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। কিন্তু আমার তো আর অপেক্ষা তর সইছে না, আর দেরি করা যায় না। আমি বরং আজানটা দিয়েই দিই। হ্যাঁ বিয়ান, দাদাকে মানানো গেলেও নানাকে মানানো যাবে না। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আজানটা দিয়ে দাও। আরে ছেলে হোক মেয়ে হোক, আজান তো দিতেই হবে নাকি? হ্যাঁ, আমি বরঞ্চ মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ আবু, আমিও তোমার সাথে আসি। যাবি? হ্যাঁ। চল চল চল। হ্যাঁ, আরে বেড়াতে মিশে আনতে গেল, তাহলে আমি বরং আজানটা দিয়ে ফেলি। হ্যাঁ, ও আসেন। হ্যাঁ, এটা কি কি ব্যাপার? আমি তো তাই ভাবছি। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোনো সমস্যা? দেখুন, অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে। ডাক্তার, আমার কি হয়েছে? ছেলে না মেয়ে? আপনার খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে। আমাকে একটু দেখান না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখাবো। উনি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিন। আপনার বাচ্চাকে র্যাপিং করে নিয়ে আসা হচ্ছে। কি ব্যাপার বিয়াই? এখনো কেউ বেরোচ্ছে না কেন? কোনো খবর তো দিল না, কিছু জানতে পারছি না কি হলো না হলো। দেখেন না একটু খবর নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি গিয়ে। হ্যাঁ, আরে ওই সবাই কোথায়? আমার দাদু ভাই না আপামনি? হ্যাঁ কোথায়? এই না না, সবাইকে মিষ্টি খাও, মিষ্টি খাও। হ্যাঁ, দিব দিব, কিন্তু খবরটা জেনে নিয়ে আগে। নার্স ম্যাডাম জিজ্ঞেস করলাম। সিস্টার, কি ব্যাপার? একটু আসেন তো এদিকে। আপনারা কোনো খবর দিচ্ছেন না কেন? কি হলো না হলো আমরা কিছু জানতে পারলাম না এখনো। কি ব্যাপার? কোনো অসুবিধা নেই তো? না না, বাচ্চা সুস্থ আছে। ডাক্তার আপনাদের সাথে এখনই কথা বলবেন এবং বাচ্চাও দেখাবেন। তাহলে মিষ্টি? হ্যাঁ, দাও, সবাইকে দাও। ম্যাডাম, আমার মনে হয় বিষয়টি ডক্টর খানকে জানানো উচিত। দেরি করা মনে হয় ঠিক হবে না। অবশ্যই। দেখি দেখি দেখি, জানতে পারবে না। বাবা, কি সুন্দর। আমাকে একটু, আমাকে একটু, আমাকে একটু। আমার মেয়ে কেমন আছে ডাক্তার? পেশেন্ট ভালোই আছে, এখন একটু ক্লান্ত। বিকেল নাগাদ কেবিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। নিয়ে যাই ওকে। আপনারা সবাই আছেন জি। তো একটু কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে বলুন আপনাদের। বলুন কি? এটা হ্যাঁ ডাক্তার জিনা,
বাচ্চা রক্ত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে? ওকে ওর মার কাছে নিয়ে খাইয়ে আনুন। চল। চলো। ম্যাডাম, বাচ্চার মা খবরটি শোনার পর থেকে খুব ভেঙে পড়েছে। ভরসা করে একটু ধৈর্য ধর বাবা। আল্লাহ রহমান রহিম, দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। তোকে তো ধৈর্য ধরতে হবে। এটা কেন হলো মা? আল্লাহর ইচ্ছা। আমি তোদের চাইনি মা। সবই আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুই ধৈর্য ধর, বিপদে ধৈর্য হারা হতে হয় না। বৌমাকে সান্ত্বনা দে, ওকে সাহস দে। বেবির টেস্ট রিপোর্টগুলো দিন তো। নিচে স্যার কোনো সমস্যা? না, তেমন কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা সব ঠিকই তো আছে। স্যার, ওর রক্তের ইলেকট্রোলাইট পরীক্ষা করলে ভালো হতো না? কোনো ভারসাম্যহীনতা থাকলে দূর করা যেত। আরও কিছু পরীক্ষা দিলাম, রেজাল্ট পেলে বাচ্চার জেনেটিক অবস্থাটা আমরা নিরীক্ষণ করতে পারবো। জি তখন আমরা কোন ধাপে অগ্রসর হব সেটা জানা যাবে। জি।
কি হলো মা? আমি তো এমনটি চাইনি। আমার বুক ফেটে যাচ্ছে মা। তোকে কি বলে সান্ত্বনা দিব মা? ধৈর্য ধর মা, এতে মানুষের কোনো হাত নেই, সব আল্লাহর ফয়সালা। কিন্তু আমার জন্য এই ফয়সালা কেন মা? চুপ কর, কাঁদিস না। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। দেখি হাতে দেখি। বাহ, ভালোই তো আছেন, কোনো চিন্তা করবেন না। এখন তো এই অবস্থার চিকিৎসা আছে, বোর্ড শেষ হলো, আমরা তো সবাই আশাবাদী। কাঁদিস না কাঁদবেন না, আর শান্ত হন, মা, চুপ কর। কাঁদবেন না, ইনশাল্লাহ আমরা একটা পথ পেয়ে যাব। চোখ মুছুন, চোখ মুছুন। ম্যাডাম, ওনারা এখন বাসায় চলে যেতে পারেন। এই যে ম্যাডাম রিপোর্ট। বাহ, রিপোর্ট তো খুবই ভালো, চিন্তার কোনো কারণ নেই, কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে যদি হয়ে যায় আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করবেন। আচ্ছা। আজকে আপনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, জি আচ্ছা। 2 সপ্তাহ পরে বাচ্চাকে নিয়ে আবার আসবেন। জি আচ্ছা। ম্যাডাম, এই আর- যে প্রেসক্রিপশন। আর এই প্রেসক্রিপশন মোতাবেক ওষুধগুলি ঠিক মতো খাওয়াবেন। জি আচ্ছা। আবিদ সাহেব, জি, ওনাদের যাবার ব্যবস্থা করে দিন। ঠিক আছে ম্যাডাম। আসি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আপনাদের একটু কাছে রাখেন। ঠিক আছে। এত কি ভাবছো? আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। শুধু শুধু কষ্ট পেয়ে মনকে এত ক্ষতবিক্ষত করো না, ধৈর্য ধরো। মায়ের স্বপ্ন ভেঙে গেলে মার যে কি কষ্ট হয়, বাবা হয়ে তুমি তা কেমন করে বুঝবে বলো? পৃথিবীর সব মাই তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, যা বাবারা দেখে না। আমার কষ্ট তুমি কেমন করে বুঝবে বলো? অন্য মায়েদের কথা একটু ভাবো, যাদের গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করেছে। তাদের মনে তো অনেক কষ্ট আছে। তাদের কষ্টের কথা ভেবে নিজেকে একটু শান্ত করো। চলো, এখন চলো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। স্থানীয় একটি হাসপাতালে অদ্ভুত শিশুর জন্মলাভ। রুমানা ট্রেডার্সের মালিক জনাব আমির হায়দারের স্ত্রী রুমানা হায়দারের গর্ভে রুমানা হায়দার। আরে, এ তো আমার বান্ধবী রুমানার সন্তানের খবর। আরে, বেচারা জানি কতটা ভেঙে পড়েছে মানসিকভাবে। আচ্ছা, এই বিষয়ে তো আমার কিছু রিসার্চ পেপার আছে।
রুমানা, শান্ত হ, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আয়। কেন ভেঙে পড়েছিস আমাকে বল। কিভাবে ধৈর্য ধরবো বল? আল্লাহ এমন একটি সন্তান দিল, কারো কাছে বলতেও পারি না সন্তানটি ছেলে না মেয়ে। মানুষ নানা কথা বলে, কি করব বল? বোকা, কি হয়েছে মানুষ নানা কথা বললে? এই সন্তান আল্লাহ দিয়েছেন। আল্লাহ মানুষকে নানান রকম পরীক্ষায় ফেলেন তার ধৈর্য পরীক্ষা করবার জন্যে। এটাও একটা পরীক্ষা, আর এই পরীক্ষা দিয়েছেন প্রমোশনের জন্যে। কি পারবি না নিজের মনোবল দিয়ে শক্ত হয়ে এই পরীক্ষায় পাশ করতে? বল, তোকে এই পরীক্ষায় পাশ করতেই হবে। রোমানা, তোমার নাকি একটা হিজড়া বাচ্চা হইছে? ওর তো বাড়িতে এখন যাইব না, একটু বড় হইলে ওকে দলের লেগে চলে যাইব। এত কষ্ট করে পাইলে কি করবা? তা চেয়ে এখনই দিয়া দাও। রোমানা, প্রতি মাসে না তুমি চেক আপ করাতে যেতে? আল্ট্রাসোনোগ্রামে তো ধরা পড়ার কথা। হ্যাঁ, পাটা এমনভাবে ছিল যে কিছু বোঝা যাচ্ছিল না। ডাক্তার বললো এমন নাকি হয় অনেক সময়। কি বিপদ! তখন যদি ডাক্তাররা একটু ভালোভাবে খেয়াল করতো তাহলে তাহলে তখনই অ্যাবর্শনটা করানো যেত। আপনি এভাবে কেন বলছেন? সে একটি মানব সন্তান, একটি মানুষ। সৃষ্টিকর্তার ইচ্ছায় সে এই পৃথিবীতে এসছে। আর এখন আমাদের সায়েন্স অনেক ডেভেলপ করেছে, আমাদের দেশেই এর চিকিৎসা সম্ভব, আর সেই চিকিৎসার ব্যবস্থাও চলছে। আপনারা যদি সবাই এভাবে কথা বলেন তাহলে ও তো আরও ভেঙে পড়বে। বরং ওকে উৎসাহিত করুন, যাতে শেষ পর্যন্ত ও তার সাহস এবং মনোবলকে টিকিয়ে রাখতে পারে। প্লিজ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। কি জানি বাপু, কিছুই বুঝি না। চলো গেলাম আমরা। হ্যাঁ চলো, আসি। থাক মা, দুষ্টু লোকেরা কত কথাই বলে। মা শামিমা, তুমি যেন ডাক্তারের কথা কি বলছিলে? খালাম্মা, বলছিলাম কি, আমার একজন পরিচিত ডাক্তার আছেন। আচ্ছা, আমি হায়দার ভাইকে ওই ডাক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মেডিকেল বোর্ডে উনি যেন তাকেও রাখেন। ঠিক আছে, ঠিক আছে। খালাম্মা খুবই ভালো ডাক্তার, আচ্ছা, আর আলহামদুলিল্লাহ। উনি এ ব্যাপারে রিসার্চ করছেন। আলহামদুলিল্লাহ মা, কান্দিস না তোমার। মা, শামিমা যে ডাক্তারের কথা বললো, তুমি একটু হায়দারকে বলো না তার সাথে আচ্ছা মা, কথা বলতে। বলবো বলবো। আহা, শামিমা তুই একটু দেখ না কি করা এত যায়। এত অস্থির কেন হচ্ছিস? আমি তো বললাম আমি আগে ফোনে কথা বলি, তারপর হায়দার ভাইকে আমি নিজের সাথে করে নিয়ে যাব। আমি আছি না? তুই একটু দেখ শামিমা। এবার একটু হাসি হাসি। শামিমা, তুমি কিন্তু মা আজকে রাত্রে ভাত খেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? সেটা পরে দেখা যাবে। আমি আগে আচ্ছা। বাচ্চাটা দেখি। চলো আসো। আচ্ছা।
স্যারের মনটা মনে হয় খারাপ হইছে রে। আলো তুই হর স্যারের মনে আমি ভালো করে দিতেছি কি করছিল দিদি মাসির তো বয়স হয়েছে অনেক কিছু ভুলা যায় তুই ভালো কইরা দে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তো মায় না পাইলে বন্ধু প্রাণ যেন গো যায় ও বন্ধু তুমি কই কই রে ও স্টপ প্লিজ স্টপ। ওই স্যারের মন ভালো করতে গিয়া দি খারাপ করে ফেলাইলি। আলো ওই আমাগো নাচ গান হাসি তামাশা দেখে ব্যাগতেই তো মজা পায় আনন্দ পায় এই সারগো আপনি পান নাই আমরা পরিশ্রম করছি, এখন পরিশ্রমে টেহা দেন। আমরা ভিক্ষা লই না হলো বু তুই ঠিকই কইছ হন সাহেব আমরা নাচ গান করি হাসি তামাশা করি মানুষে আনন্দ দেই হের বিনিময়ে টাকা নেই এমনি এমনি টাকা দিন আমরা লেই না বেটা ফু দেই বুঝছ শুনেন সাহেব, আমরা পরিশ্রম করছি, আমগো পরিশ্রমের পারিশ্রমিক দেন বাস। দিয়া দেন দিয়া দেন এই নাও তোমার চা। এই আমার বান্ধবী শামিমার কথা তোমার মনে আছে? বাবা, সাংঘাতিক শামীমের কথা বলছো? আরে সাংঘাতিক না, সাংবাদিক। ওই হলো, আমার কাছে সাংঘাতিকই মনে হয়। হ্যাঁ ঠিকই বলেছো, ও একটা সাংঘাতিক কাজ করবে বলে মনে হয়। ওর সাথে নাকি এক ডাক্তারের পরিচয় আছে যে কিনা জেন্ডার ডিজঅর্ডার নিয়ে গবেষণা করছে। আর শামিমা আশা করছে তার কাছ থেকে আমরা এই বিষয়ে একটা ভালো ফলাফল পাবো। ও তোমাকে তার সাথে কালই পরিচয় করে দিতে চায়, তুমি যাবে বলো? তাই? আমি যাব, আমি অবশ্যই যাব। হ্যাঁ হ্যাঁ, না পেশেন্টের অবস্থা এখন ভালো। হ্যাঁ ভালো, ওকে, দোয়া করবেন। স্যার, আসতে বলো। জি স্যার। মে আই কাম ইন? ইয়েস ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন। কি খবর, ভালো? জি ভালো। উনি হচ্ছেন হায়দার ভাই, আমার বান্ধবী রুমানার স্বামী। আমি এদের বাচ্চার কথাই আপনাকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কাগজপত্র কি চেনেছেন? জি, এই নিন। Don't worry, everything will be fine. দু একদিনের মধ্যে মেডিকেল বোর্ড বলবে। আমাদের রিকোয়েস্ট আপনি বোর্ডে সামিল হন। হ্যাঁ, আমি যাব, এই ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। আপনি কাজ করুন, অ্যাড্রেসটা দিয়ে যান, আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ। এই কার্ডে সব লেখা আছে। ঠিক আছে, ধন্যবাদ। কোনো চিন্তা করবেন না, আই মাস্ট গো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে আজ আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই নিন, এটা হচ্ছে ইলেকট্রোলাইট রিপোর্ট। এটা নিয়ে একটু সমস্যা পেয়েছিলাম, তবে সেই অনুযায়ী চিকিৎসা চলছে। আশা করি সমস্যা কাটিয়ে ওঠা যাবে। আর এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ও জেনেটোগ্রাম রিপোর্ট। এখানে আভ্যন্তরীণ অঙ্গ মেয়ে মনে হচ্ছে। ক্রোমোজোম পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, এই যে রিপোর্ট তো বেশ ভালোই দেখছি। আই মিন ট্রিটমেন্ট ঠিক মতো চলছে। মিস্টার হায়দার, আপনি কি বাসায় বাচ্চার কোনো সমস্যা লক্ষ্য করেছেন? মানে খাওয়া দাওয়া? কই না তো, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে। আচ্ছা, হাত নাড়ানো, কান্নাকাটি করা, আবার শব্দ শুনে রেসপন্সও করছে। রেসপন্স করছে? কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই তো আছে। গুড। আর বয়স অনুযায়ী ওজন বৃদ্ধি? ওজন? হ্যাঁ, ওগুলো প্রতি মাসে রুটিন মাফিক চেক আপ করে ফাইল মিটিং করা হচ্ছে। হরমোনটা টেস্ট করা দরকার। স্টেরয়েড হরমোন তৈরিতে কোনো সমস্যা আছে কিনা তা দেখতে হবে। কিন্তু এটার জন্য তো সপ্তাহ দুয়েক সময় লাগবে। তা লাগুক, তারপরেও মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়াই ভালো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ডাক্তার খান, ডাক্তার শাকিল অ্যান্ড অল ডক্টরস, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পত্রিকার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেন্ডার ডিসঅর্ডারের উপর একটা সেমিনার করবার চেষ্টা করছি। আমার মনে হয় এই মুহূর্তে সেমিনারটি করবার উপযুক্ত সময় এবং সুযোগ এসছে। এখন আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে আমি এই ব্যাপারে কিছু পদক্ষেপ নিতে পারি। ও শিওর শিওর, আমরা তো আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। এছাড়া আপনারা আমাদের সেমিনার রুমটাও ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আজই আপনাদেরকে শিওর করছি এই ব্যাপারে। ওকে। দৈনিক খোঁজ খবর পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই সেমিনারে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সেই সাথে রয়েছেন বিশিষ্ট এনজিও নেত্রী মেহজাবিন খানম। আরও উপস্থিত রয়েছেন আলী হায়দার ও রুমানা হায়দারের পরিবারবৃন্দ, যাদেরকে ঘিরে আমাদের আজকের এই সেমিনারের বিষয়বস্তু। জেন্ডার ডিসঅর্ডার ও এইডস সমস্যা বিষয়ক আজকের এই আলোচনার উদ্দেশ্যই হচ্ছে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। এই সামাজিক সমস্যা কিভাবে দূর করা যায়, এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আমি এর আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দেশে এই ধরনের কেস নিয়ে খুব কম সংখ্যক বাবা মাই ডাক্তারের কাছে আসেন। হাজারে 30 থেকে 150 জন বাবা মা এই ধরনের পেশেন্ট নিয়ে ডাক্তারের কাছে আসেন। এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। প্রথমেই আমরা স্ক্রিনে একটি সাক্ষাৎকার দেখি। আপনি তো আপনাদের সংগঠন বান্ধবের নেত্রী। হ্যাঁ, আপনাদের সমস্যা সম্পর্কে কিছু বলুন। কত সমস্যার কথা কমু, সমস্যা তো অনেক। আমরা মানুষ হয়েও মানুষের কাছে হাসির পাত্র। বাসে ট্রেনে কোথাও চলতে ফিরতে পারি না, মানুষ আমাগুলো হাসি তামাশা করে। অফিস আদালতে কাজ করতে গেলে ফেল ফেল করে চাইয়া থাকে, আমাগুলো লইয়া ঠাট্টা বিদ্রুপ করে। সভ্য সমাজে আমগো বসবাস করতে দেওয়া হয় না, আর স্কুল কলেজে লেখাপড়া করার কোনো সুযোগই নাই। কত সমস্যার কথা কমু আপনারে, কত কমু। আমরা দেখছি প্রতি পদে পদে মানবতার লঙ্ঘন হচ্ছে। এদের আলাদা সম্প্রদায় হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত, এদেরকে ভোটার করা উচিত, এদের জন্য আলাদা কবরখানার দরকার। তাছাড়া এরা যৌনকর্মী হিসাবে কাজ করে, সেক্ষেত্রে এদের কোনো লাইসেন্স নেই, ফলে অনেক হয়রানির শিকার হতে হয় পুলিশ এবং প্রশাসনের কাছে। আসল কথা হলো ওদের জন্য যৌনকর্মীর স্বীকৃতি চাচ্ছেন আমাদের এনজিও নেত্রী। উনি নিশ্চয়ই জানেন এর ফলে কত বড় হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। আর এইডসের মতো যে জটিল রোগীর সংখ্যা আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে, এরাও কিন্তু তার অন্যতম একটি কারণ। আমরা বুঝতে পারলাম এরা সমাজে ভালো নেই, মোটেই ভালো নেই। মানুষ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য,
খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো অবশ্যই এদের পাওয়ার অধিকার রয়েছে, তা নয় কি? যারা উদ্যোগী হয়ে তাদের অধিকারগুলো আদায়ের জন্য দাবি জানাচ্ছেন তারা নিশ্চয়ই প্রশংসার দাবিদার, কিন্তু মানবতার নামে যে অমানবিক জীবনের দিকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের মহৎ উদ্যোক্তারা কি সেটা একবারও ভেবে দেখেছেন? সাংবাদিক শামীমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। এদেরকে আলাদা সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে, কিন্তু কেন? কিভাবে এদেরকে আপনি আলাদা সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেবেন? সৃষ্টিকর্তা পৃথিবীতে নারী ও পুরুষ এই দুই লিঙ্গের মানুষকে পাঠিয়েছেন সমাজ, সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা এবং পরিবার গঠনের জন্য। নারী পুরুষ ওরা তো হিজড়া। এটা সৃষ্টির একটি ব্যতিক্রম, ডিসঅর্ডার, দুর্ঘটনা মাত্র। হিজড়া এই শব্দটি কিন্তু অপমানজনক। নিজ পরিবার, সংসার, বাবা মা, ভাই বোন, আপনজন সবাইকে ছেড়ে কেন এদেরকে আলাদা থাকতে হয়? কেন এরা সমাজ বিচ্ছিন্ন জীব হিসেবে একটি জঘন্য নামে আখ্যায়িত হয়ে স্নেহ মমতাহীন পরিবেশে বসবাস করবে? আপনারা কেউ কি নিজের সন্তানের জন্য এরকম পরিণতি আশা করতে পারেন কিংবা ভাবতে পারেন? না, আমি আমার সন্তানের জন্য এমন অবস্থা কোনোভাবেই চিন্তা করতে পারি না, কোনো মতেই না। এবার দেখুন আমাদের সমাজ সচেতন পেশাজীবীরা এ বিষয়ে কি ভাবছেন এবং বলছেন। পতিতাবৃত্তি, আধুনিক ভাষায় যাদের যৌনকর্মী বলা হয়, এটা কোনো বৃত্তি হতে পারে? কিছু কিছু এনজিও আন্দোলন করছে এটা স্বীকৃতি আদায়ের জন্য, কিন্তু নৈতিকতা, সামাজিক মর্যাদা, এমনকি স্বাস্থ্যবিজ্ঞানকে সামনে রেখে কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে বৃত্তি বলতে পারে? কিন্তু কিন্তু আমরা বাসম কেমনি, কি কইরা খামু? এই নাচ গান ছাড়া আমরা তোর কোনো কিছু করারই সুযোগ পাই না। যদি আমরা সুযোগ পাইতাম তাহলে সমাজে সবাই দেখাই দিতাম আমরাও মানুষ, আমরা অনেক কাম করবার পারি, ওকে মতো আমরা সব কাম করবার পারি, কিন্তু সেই সুযোগ তো আমরা পাই না। এই সমাজের মানুষ আমাকে সেই সুযোগ দেয় না। খালি জ্ঞান করে, তামাশা করে, রং দেয়। আমরা কি পারবো আমাকে এই ভদ্রলোকের সমাজে ফিরে যাইতে? কেমনে পারু? হেরাই তো ফিরে যাইতে দেয় না। আর একবার দিয়া দেখ, আমাকে একবার সুযোগ দিয়া দেখ, আমরা পারি কি না পারি। বেডার গদের বেডারা খালি তামাশা করবা চায়, হারামির পোড়া। নাচ গান করে ভিক্ষা করা সুস্থ সাংস্কৃতিক চর্চা না। আর সুযোগের কথা বলছেন, আমার একটি সন্তান আছে, তাকে আমি ছেলে হিসেবে মানুষ করছি। এখন সে ডাক্তারি পড়ে, এই জন্য আমার অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয়েছে। আম্মু তাড়াতাড়ি আসো। छम छम राजा बन के आना रे, मोहे लेके जाना रे, हो मोहे लेके जाना रे, छम छमा छम छम। आई बेटी सर, आई किया चले मेरे पास बैठ। हां बेटी हां, देख क्या बेटी हां देखो। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক বাজে কথা বলেছে, অনেক উত্তক্ত করেছে। এদের বাধা অতিক্রম করেই আমি আমার ছেলেটাকে মানুষ করেছি, আমার সন্তানকে একটি অবস্থান দিতে পেরেছি। দেখুন, এটাই বাস্তবতা। যারা আলাদা একটি প্রজাতি হিসেবে ভোটার তালিকায় ওদের নাম তুলতে চাচ্ছেন, সেটা তাদের আসলে বিকৃত মন মানসিকতা, নতুবা সমাজ সভ্যতা নিয়ে তাদের কোনো সাংঘাতিক রকমের ধ্বংসাত্মক পরিকল্পনা রয়েছে। তবে কি তারা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে? কখনোই না। বঞ্চিত হবে কেন? এরা তো বুদ্ধি প্রতিবন্ধী নয়।
এরা কেউ নারী হিসেবে এবং কেউ পুরুষ হিসেবে তাদের স্ব পরিবারের সাথে বসবাস করবে এবং ভোটার হবে। আর দেখুন, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধী এদেরকে কি আমরা কেউ ঘর থেকে বের করে দেই? এদের সবাইকে আমরা ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি, স্বনির্ভর করার চেষ্টা করছি। যাদেরকে আপনারা হিজড়া বলছেন, এরাও কিন্তু এক ধরনের প্রতিবন্ধী, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী বা জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার। 1980 সাল থেকে ইউএসএতে প্রথম এর চিকিৎসা শুরু হয়। বর্তমানে আমাদের দেশেও এর অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে। আসলে এরা জেন্ডার ডিসঅর্ডার তথা ক্রাইসিসে ভুগছেন। তবে বর্তমানের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদেরকে সম্পূর্ণ ছেলে অথবা মেয়েতে রূপ দেওয়া সম্ভব। তারপরেও যদি জটিলতা থাকে, তাহলে যার মধ্যে মেয়ে হরমোন বেশি, চেহারায় দেহে কমনীয়তা আছে, তাদেরকে মেয়ে, এবং যার চেহারায় পুরুষালী ভাব আছে এবং পুরুষের হরমোন বেশি, তাদেরকে পুরুষ হিসেবে আখ্যায়িত করতে হবে। অবশ্যই মেয়েরা মেয়েদের মতো সাজ পোশাক পরবে, চুল রাখবে, সাজবে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবে। ছেলেরা চুল ছাঁটবে, পরিচ্ছন্নভাবে থাকবে, সমাজের সাথে সম্পৃক্ত হয়ে বাঁচবে, সমাজ বিচ্ছিন্ন অদ্ভুত জীব হিসেবে নয়। আসুন, আমি আজ এই সেমিনারে যারা আছেন এবং সেমিনারের বাইরে যারা আছেন, শিক্ষিত, অশিক্ষিত, বিবেকবান, সবার কাছে অনুরোধ করছি বিষয়টি ভেবে দেখবার জন্য। আমরা সবাই একস্বরে বলে উঠি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পরিচয় কেবল মানুষ। মানুষকে মাপবার মানদণ্ড একমাত্র সে মানুষ, এটাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লিঙ্গ প্রতিবন্ধীদের প্রতি আহ্বান। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে লিঙ্গ প্রতিবন্ধীদের সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব। সম্ভব হলে তারা যেন নিজ পরিবারে ফিরে যান। চিকিৎসকের সহায়তায় আপনারা একটি পরিচয় লাভ করুন। দেখি আর কি লেখছে, ওই দেখি বাঁচুন একজন প্রদীপ্ত পুরুষ বা একজন কমনীয় নারী হিসাবে। কি চমৎকার! এই বাস করুন সমাজের একজন গর্বিত নাগরিক হিসেবে, মাথা উঁচু করে বাঁচুন। আল্লাহ, তুমি এতদিন পর আমাকে দিকে মুখ তুলে তাকাইছো। আমাগো এখন আর এই লজ্জা করে এরকম খারাপ অবস্থা আর বাঁচতে হইব না। আমরা ভালো মতো বাঁচতে পারবো, ভালো মতো সংসারে জীবনযাপন করতে পারবো। সুন্দর, খুবই সুন্দর প্রস্তাব, সুন্দর একটা জীবন। আমরা এখন সমাজে ভালোভাবে বাঁচতে পারুম। আলো ওই কান দিস না, ল যাইগা, আজকার কোন হানে যাবো না, দেরা যাবো। ল চল, আল্লাহ চল, মুক্তি তাই হবো। পরীক্ষা নিরীক্ষা সব শেষ, এখন ফাইনাল সিদ্ধান্ত নেবার পালা। তাই আপনাদের সাথে বসা। ডাক্তার আহমেদ শাকিল, আপনি ফলাফল ব্রিফ করলে হয়তো ওনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখি। বাচ্চার রিপোর্ট তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওর মধ্যে মেয়ে হরমোন এবং ক্রোমোজোমে অভ্যন্তরীণ লিঙ্গ মেয়ে প্রভাবটাই বেশি। এখন আপনারা চাইলে ওর অপারেশনের ব্যবস্থা করা যেতে পারে। অবশ্য পুরোটাই নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপরে। খরচ যে খুব একটা বেশি তা না। হ্যাঁ ডাক্তার, আমাদের পরিবারের সবারই মতামত আছে এই অপারেশনের ব্যাপারে। হ্যাঁ, আমরা সবাই রাজি। চিকিৎসার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা নিশ্চিত।
এখন আপনারা যেটা ভালো মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনাদের মতামতই আমাদের মতামত। তাহলে অপারেশনের একটা ডেট ঠিক করে ফেলি। মিসেস রোমানা, আপনি কোনো চিন্তা করবেন না। আর মুরব্বীরা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সাকসেসফুল করে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। আই দেখি মা গাল ভরে দেই হাজার চুমা, ছাপিয়ে কোলে আই দেখি মা গাল ভরে দেই হাজার চুমা, ছাপিয়ে কোলে